রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে, গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। আজ সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চাষিদের পাট চাষের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আপনারা উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন। উদ্যোক্তাদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী নিত্য নতুন আধুনিক মানসম্মত ও ব্যবহার উপযোগী স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে এগিয়ে আসুন। অল্প মূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণন করুন। সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান থাকবে, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং ও বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নতুন উন্মোচন করুক ও সমৃদ্ধিতে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করি। প্রিয় সুধীবৃন্দ, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে বিজ্ঞান প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে, গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরের মৃত্যুর প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রায়পুর শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রায়পুর পৌর শহরের চাঁদপুর রায়পুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের শহীদ ওসমান চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কবির মোহরি নামে একজন আহত হয়েছেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া জানান, বিল্লালের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এদিকে সন্ধ্যার পর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শফিক ভুইয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম আলমাস সহ বিএনপির বেশ কয়েকজন নেতা ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে থানার ওসির বরাত দিয়ে 24 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং তারা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে বিল্লাল মিশরি উনি তাদেরকে থামাইতে গেলে বিল্লাল মিশরিকে কিল ঘুষি দেয়। ঘুষি দেওয়ার পরে উনি অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে নিয়ে উনি মৃত্যুবরণ করে। তো এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পড়ে। আমরা সাথে সাথে পুলিশ পাঠিয়ে জনতাকে বিরত করি। এছাড়া আমরা 3টা পুলিশ টিম পাঠিয়ে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করি। তারপর ঘরে আগুন জ্বালিয়ে মরদেহ পুড়িয়ে দিয়েছে এক আইনজীবী স্বামী। বৃহস্পতিবার রাত 2টার দিকে শহরের দড়িপাড়া মণ্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। জামালপুর সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, মধ্যরাতে সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মোহাম্মদ তাইফুর রহমান তার স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে হত্যা করে ঘরে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসার ভেতর থেকে তাহমিনা আক্তার তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্ত স্বামী হোসাইন মোহাম্মদ তাইফুর রহমানকে মারধর করে আটক করে রাখে। পরে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। এখানে তাহমিনা আক্তার তনু নামে একজন ভদ্রমহিলাকে তার স্বামী তাকে মেরে আগুন জ্বালিয়ে দেয় তার বাসায়। এটা স্থানীয় লোকজন এবং সংবাদ কর্মীদের মাধ্যমে খোঁজ পেয়ে আমরা সদর থানা পুলিশ দ্রুত এখানে এসে তারপরে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়, তার লাশের সুরতাল করা হয় এবং যার বিরুদ্ধে এই হত্যার অভিযোগ তাকে আটক করা হয়। নওগাঁর আত্রায়ে নিজ স্ত্রী ও 5 বছর বয়সী শিশু কন্যাকে ছুরিকাঘাতে খুনের পর গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছে জয় নামে এক যুবক। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে উপজেলার বলরামচক ও চৌধুরীপাড়া গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে আত্রাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সিটি কর্পোরেশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাণিজ্যিক এলাকায় বহুতল ভবনে গাড়ি পার্কিং না থাকায় সরু সড়কে বরিশালে বাড়ছে যানজট। ঈদ কেনাকাটায় দুর্ভোগে পড়ছে নগরবাসী, আর সহজ শৃঙ্খলায় হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। কিছু পার্কিং থাকলেও বন্ধ থাকে বছরের পর বছর। আসাদ চৌধুরী ক্যামেরায় জনদুর্ভোগ তুলে ধরছেন পারভেজ রাসেল। ৫৮ বর্গমাইলের বরিশাল শহরে প্রতিদিন বাড়ছে বিভিন্ন পরিবহনের সংখ্যা, তবে বাড়েনি সড়কের ধারণ ক্ষমতা। তাই নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লেগেই থাকে তীব্র যানজট। ঈদ মৌসুম এলেই এরূপ ধারণ করে এক মহামারীতে। নগরীর সদর রোড, গির্জা মহল্লা, ফজলুল হক এভিনিউ ও কাঠপট্টি এলাকায় বহুতলা ভবনগুলোতে বাণিজ্যিক বিভিন্ন শপিং মল থাকলেও নেই কোনো গ্যারেজ বা গাড়ি পার্কিং ব্যবস্থা। যখন বন্যা বাদল বর্ষা হয় প্রতিবারই কম বেশি পানি ঢোকে, আশেপাশে যাদের আছে সবার এই বেসমেন্টের সমস্যা হয়। জনগণের যে গাড়ি পার্কিংয়ের জায়গা রেখে তারপর যেন তারা এই শপিং মল বা তাদের এই ব্রাঞ্চ শপগুলো দেন, তাহলে আমাদের এই ভোগান্তিগুলো করতে হয় না। সব ক্ষেত্রেই মোটামুটি খুব একটা যে পার্কিং ব্যবস্থা এখানে আছে সেরকমটা না, তো যার কারণে এটাই আমি মনে করি যে এখানের সবথেকে যানজটের মেইন প্রবলেম। বাধ্য হয়ে মার্কেটে আসা মানুষ তাদের পরিবহন রাখছে সড়কের উপরে, তাই বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনকেও দুষছেন অনেকে। তাদের এই যে গ্যারেজগুলো আমাদের গাড়ি রাখার জন্য একটু সুবিধা করে দেওয়া উচিত। এই যে পুরান বিল্ডিংগুলো আছে তাদের সমস্ত কাগজপত্র চেক করে এবং বিল্ডিং কোড অনুসারে তাদের পারমিশন দেওয়া। তাদের যে ক্লায়েন্ট বা কাস্টমার তারা অ্যাকচুয়ালি সেটা ব্যবহার করতে পারছে না, দ্যাটস ওয়াই তারা রাস্তায় গাড়িগুলো পার্ক করছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় অলরেডি জ্যাম লেগে গেছে। জনভোগান্তি নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিএমপি কমিশনার। এখানে যে ভিনজি যে রাস্তাগুলো তাতে কোনো যানজট পার্কিং নেই, যার জন্য এই যানজটগুলো হচ্ছে। তারপরেও আমরা কিন্তু প্রতিনিয়ত এগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। যেসব ভবনের পার্কিং বন্ধ রয়েছে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস সিটি কর্পোরেশনের। আমাদের যে টিম আছে আমরা টিমটা খুব তাড়াতাড়ি বের করে ফেলবো এবং যারা এই জায়গা পার্কিংয়ের জায়গা বন্ধ করে রাখছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা দিই, আইনগত যেটা আছে আমরা আইনটা দেখব। অপরিকল্পিত ভবন নির্মাণ আর যত্রতত্র গাড়ি পার্কিংয়েই এ শহর যানজটের প্রধান কারণ। তাই পরিকল্পিত নগর গড়ে নিরাপদ সড়ক গড়তে হলে সিটি কর্পোরেশনের পাশাপাশি ট্রাফিক বিভাগের ভূমিকা হবে আরও শক্তিশালী, এ প্রত্যাশাই এ নগরবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। এবার আমাদের কৃষি। মাত্র ৩৩% জমি, সেখান থেকেই প্রায় ৫০,০০০ টাকার লাউ বিক্রি। আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ জাত ব্যবহার করে স্বাবলম্বী হওয়ার গল্প এখন পটুয়াখালী দুমকিতে আলোচনার কেন্দ্রবিন্দু। প্রতিনিধি মশিউর রহমান বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন তাপান্না সাদিকা। পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া গ্রামের কৃষক বাবুল হাওলাদার উচ্চ ফলনশীল ১২ মাসি লাউ চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ব্যবহার করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ির ৬ জাত। কৃষি গবেষণা তথ্য বলছে বাড়ির ৬ জাতটি উচ্চ ফলনশীল, রোগ সহনশীল এবং সারা বছরে চাষযোগ্য। সঠিক মাচা পদ্ধতি, পরিমিত সার ব্যবস্থাপনা ও সেচ নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতি শতাংশ জমিতে উল্লেখযোগ্য ফলন পাওয়া সম্ভব। বাবুল হাওলাদার জানান, নিয়মিত পরিচর্যা, জৈব ও রাসায়নিক সারের সমন্বিত প্রয়োগ এবং সময়মতো আগাছা দমনের কারণে তার ক্ষেতে ফুল ও ফলন বেড়ে গেছে কয়েক গুণ। কৃষি গবেষণা থেকে আমাকে এই বীজ দিয়েছে, তাদের পরামর্শে আমি এই কাজটা করছি। এই কাজে আমি এই যাবতে এই যে লাউ আমার এই গাছে যা হয়েছে এতে আমি ১,০৫০ টাকার মতো বিক্রি করছি। এই লাউটি আসলে দেখতেও যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ ভালো এবং ফলনও অত্যন্ত পরিমাণ খুবই ভালো আমরা দেখছি এবং আমরা এখানে মাঝে মধ্যে আসি, দেখে উদ্বুদ্ধ হই এবং কৃষি গবেষণা থেকে আমাদেরকে এর উদ্বুদ্ধ করা হয়। এই লাউটা আমরা ১২ মাস চাষকালে একই ফলন, তীব্র খরা, তীব্র শীত এবং তীব্র বর্ষায়ও লাউটা সমহারে ফলন দেয় এবং এই লাউটা খুবই সুস্বাদু এবং এই লাউটা বোতলাকৃতির। আমরা ১৫-১৬ বছর থেকে যে লাউ লাগাই আইছি এর সাথে এইটার মান অনেক ভালো পাইছি, আমরা অনেক ভালো। দুমকি কৃষি বিভাগের বৈজ্ঞানিক সহকারী দিলরুবা ইয়াসমিন বলেন, পরিকল্পিত চাষাবাদ ও গবেষণালব্ধ প্রযুক্তি অনুসরণ করলে স্বল্প জমিতেও লাভজনক উৎপাদন সম্ভব। আমার এই সরজমিনে বাবুল হাওলাদার আমার কৃষকরে বাড়ি লাউ ৬ জাতের
লাউ দিয়েছি। তারপরে সে 1 বিঘা জমিতে করছে, করার পরে অনেক ফলন যা কল্পনার বাহিরে। বিশেষজ্ঞরা বলছেন গবেষণা ভিত্তিক জাত ও আধুনিক ব্যবস্থাপনা কৃষিতে উৎপাদনশীলতা বাড়ানোর মূল চাবিকাঠি। বাবুল হাওলাদারের ক্ষেতে মিলেছে সেই বাস্তব প্রমাণ, পরিকল্পিত চাষই হতে পারে গ্রামীণ স্বাবলম্বিতার টেকসই পথ। আমরা ওনার কাছে সাথে আলাপ করে জেনেছি যে এটা এ পর্যন্ত উনি প্রায় 50,000 টাকার অধিক বিক্রি করেছেন এবং আরো অনেক বিক্রি হবে এবং উনি বলেছেন যে এটা আগামীতে উনি নিজেই বীজ উৎপাদন করবেন, এখান থেকে বীজ রাখবেন এবং এই এলাকার অন্যান্য চাষি যারা আছেন তারাও বলেছেন যে এখান থেকে তারা বীজ নিবে এবং এটা কিভাবে আরো এলাকায় আরো ছড়ানো যায় সেই বিষয়ে আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউট পটুয়াখালী সরেজমিন গবেষণা বিভাগ। তামান্না সাদিকা, মাই টিভি। বরিশালের বাকেরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে 7 জন মাদক ব্যবসায়ী সহ মোট 10 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কলসকাঠি ইউনিয়নের মকবুল শিকদার, কামরুল ইসলাম, রাসেল শিকদার, নাজমুল হাওলাদার, রমজান হাওলাদার, ফরপাশা ইউনিয়নের আমির হোসেন এবং পৌর এলাকার 1 নং ওয়ার্ডের মিঠু হাওলাদার গ্রেফতার করেন। গ্রেফতারকৃত 7 আসামিদের উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় হাওলাদার 10,000 টাকা অর্থদণ্ড ও 3 মাসের জেল প্রদান করেন। বরিশালের গৌর নদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক সহ 2 জন নিহত, 3 যাত্রী আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বরিশাল ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলা কসবা এলাকায় সকালে এই দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শামীম শেখ জানান, যাত্রীবাহী বাস টেকেরহাট এন্টারপ্রাইজ বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে সকাল 9:30টার দিকে কসবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের ড্রাইভার নিহত হয়। গুরুতর আহত অবস্থায় মাইক্রোবাসের যাত্রী ইলিয়াস হোসেন মুন্সিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন 2টি জব্দ করেছেন। এই ঘটনায় হাইওয়ে থানার মামলা দায়ের করা হয়েছে। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে 2 সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা সাংবাদিকরা। বেলা 11টায় শহরের আকরা বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে হামলার তীব্র নিন্দা ও দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হামলায় আহত হন চ্যানেল 24-এর কিশোরগঞ্জ প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টেলিভিশন এর প্রতিনিধি ফয়জুল ইসলাম ভুইয়া পিঙ্কু। জানা যায়, মসজিদের দানের সামগ্রী নিলাম নিলে একটি সিন্ডিকেটের অনিয়মের খবর সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। পরে আনসার সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেন। এ ঘটনায় ফয়জুল ইসলাম ভুইয়া পিঙ্কু বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। ময়মনসিংহের ত্রিশাল মাছ চাষের জন্য উপযুক্ত এলাকা, তাই মাছ চাষে বিপ্লব ঘটাতে এই অঞ্চলের মানুষকে এগিয়ে আসতে হবে। মাছ চাষে যেসব সমস্যা রয়েছে এগুলো সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে সমাধান করা হবে। বৃহস্পতিবার বিকেলে ত্রিশাল মুকাম ফিশের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি বক্তব্যে ময়মনসিংহ 7 ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডক্টর মাহবুবুর রহমান লিটন এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন সপাপের প্রেসিডেন্ট মামুনুর রশিদ, সিও আতাউর রহমান চৌধুরী, ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আমিন সরকার সহ আর অনেকে। মহিলা ওয়ার্ড ও পুরুষ ওয়ার্ডের মতো হাসপাতালে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের জন্য আলাদা ওয়ার্ড স্থাপন করার দাবি উঠেছে এক আলোচনা সভায়। বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বরিশাল বিভাগীয় সাংবাদিক ফোরামে এক সভায় এসব আলোচনা হয়। বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরে সেডোনা হোটেলের কনফারেন্স রুমে দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়। সংস্থার ব্যবস্থাপক মশিউর রহমান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মিডিয়া ফোরামের সদস্য, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কর্মকর্তা এবং কমিউনিটি সদস্য সহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সংস্থার বিভিন্ন কার্যক্রম, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় এবং সমাজ কল্যাণমূলক উদ্যোগ আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশা প্রকাশ করেন।
কক্সবাজারের টেকনাফে প্রায় 1,50,00,000 টাকা মূল্যে 30,000 পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরি কক্সবাজারের টেকনাফ থানাধীন জালিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। নড়াইলের লোহাগড়া উপজেলার সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে নবনির্বাচিত এমপি আতাউর রহমান বাচ্চুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কাইসার এর সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে। সভায় বক্তৃতা করেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। এ সময় উপজেলার সহকারী কমিশনার সাদিয়া সুলতানা, থানা অফিসার ইনচার্জ আব্দুর রহমান, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল হাসনাত, উপজেলা প্রকৌশলী আবু সাইদ মোহাম্মদ জসিম, মাইটিভির নড়াইল জেলা প্রতিনিধি মোহাম্মদ খায়রুল ইসলাম সহ উপজেলার প্রতি দপ্তরের কর্মকর্তাগণ সুধীজন উপস্থিত ছিলেন। দিনাজপুর গৌড়ের শহীদ বড় মাঠকে রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছে দিনাজপুরবাসী। বড় মাঠ থেকে সেনাবাহিনীর ক্যাম্প ও তারকাটা বেড়া অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শহরবাসী। বৃহস্পতিবার দিনাজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে মানববন্ধন ও বিক্ষোভ চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, দিনাজপুরে গৌড়ের শহীদ বড় ময়দানে এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মিনার অনুষ্ঠিত হয়। পাশাপাশি এই মাঠ থেকে লিটন দাস, ধীমান ঘোষ, জনি, হেমন্ত সহ জাতীয় দলের অসংখ্য খেলোয়াড় তৈরি হয়েছে। মাঠটিতে বর্তমানে 5টি ক্রিকেট একাডেমির কয়েকশো খেলোয়াড় নিয়মিত খেলাধুলা করে, কিন্তু সম্প্রতি সেনাবাহিনী মাঠে তারকাটা দিয়ে ঘেরাও করে রেখেছে। তারা আরও বলেন, অবিলম্বে দিনাজপুর গৌড়ের শহীদ বড় ময়দান থেকে কাটা তারে বেড়া অপসারণ করে জেলাবাসীদের অবাধ চলাচল ও খেলাধুলার সুযোগ প্রদানের দাবিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। না হলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে দিনাজপুরবাসী। হযরত গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর জন্ম দ্বিশতবার্ষিক উপলক্ষে গাউসুল আজম সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারী এর গৃহীত মানব কল্যাণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারী গোমানমর্দন দায়রার ইফতার, শিক্ষা সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। আঞ্জুমানে মোত্তাবেইনি গাউসে মাইজ ভান্ডারী গোমানমর্দন দায়রা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মাহে রমজান উপলক্ষে 100 পরিবারের মধ্যে ইফতার সামগ্রী, 100 শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী এবং হাফেজে কোরআনেদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। দায়রার সভাপতি জাহাঙ্গীর মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামিয়া আহমদিয়া সোনিয়ার শাইখুল হাদিস আল্লামা সুলাইমান আনসারী। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল মনসুর, নুরুল আনোয়ার চৌধুরী, শেখ শাকিল মাহমুদ, খায়রুল ইসলাম সুজন ও মাওলানা সালাউদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংগঠনের কর্মকর্তারা। চট্টগ্রামে হাটহাজারীর উত্তর ফতেয়াবাদ নন্দীরহাটে শতবর্ষী শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিওর মন্দির ধর্মঘট প্রতিষ্ঠার 157তম বার্ষিক উৎসব উপলক্ষে 4 দিনব্যাপী ধর্মীয় আলোচনা ও নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে এবং নিরাপদে বসবাস করবে। কোনো মহলে রক্তচক্ষুকে ভয় না করে সবাইকে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। মৃণাল কান্তি সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্র কমিটির মহিলা সম্পাদিকা শ্রীমতী দীপ্তি দাস সহ ধর্মীয় বক্তা ও সনাতন ধর্মের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে গীতা পাঠ প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।